আজ একটা গল্প বলবো আপনাদের। গল্পটা ইতিহাসের কোনো রাজা রানীর না, গল্পটা প্রকৃতির গল্প, বেলপাহাড়ির রানীমার গল্প। গল্পটা বহুদিন থেকেই চুপচাপ বুকে জমিয়ে রেখেছিল বেলপাহাড়ি। কিছুদিন আগে আমরা হঠাৎ করেই চলে গেছিলাম তার কাছে, আর তখনই শুনলাম তার সেই চুপ কথা। আজকের গল্পের বিষয় সেটাই। একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে গারাসেনি পাহাড়ের যত কাছে যাবেন ততই দেখতে পাবেন রানীমার আসমানি শাড়ির সবুজ আঁচল আর উঁচু নিচু লাল কাঁকুড়ের রাস্তা। গারাসিনী পাহাড়ে উঠছি। গারাসিনী পাহাড়ের মাথায় উঠছি আমরা। মোড়ামে বিছানে রাস্তা, দিকে জঙ্গল, পাহাড়ে উঠছি। মিনিট কয়েকের মধ্যে আমরা উপস্থিত হলাম বেলপাহাড়ির রানীমা গারাসিনী হিলের পাদদেশে। তারপর আর কি, উপরে ওঠার পালা। শুরু হলো আমাদের ট্রেকিং। উঠছি আমরা পাহাড়ে, জঙ্গলের মধ্যে থেকে আমরা উঠে চলেছি পাহাড়ে। গারাসিনী পাহাড়, পেছনে আসছেন শিলদা থেকে এসছেন, শিলদা। উঠছি আমরা পাহাড়ে, সুন্দর জঙ্গল। পাহাড়ে উঠছি আমরা সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে। মদনদা নেই, তাহলে থাকলে বলতেন ও লাভলি। পাহাড়ের মাথায় সবুজ জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ে না এখানে। আমরা এগোলাম পায়ে পায়ে। জঙ্গলের মধ্যে নির্জন পথ, বেশ খাড়াই আর নুড়ি পাথরে ভর্তি। আমাদের সঙ্গে থাকা বাচ্চা মেয়েরা তো দেখলাম এতটুকুতেই বেশ হাঁপিয়ে উঠেছে। আরও কিছুটা খাড়াই ওঠার পর পৌঁছালাম বাসুদেবের মন্দিরে। এখানে কিছুটা বিশ্রাম নিয়ে আবার এগোলাম আমরা। পাহাড়ের এই অংশটা ঘন গাছের জঙ্গল ও ঝোপঝাড়ে ভর্তি, নানান প্রজাপতি আর জংলি ফুল চারিদিকে। রাস্তাটাও বেশ খাড়াই হয়ে উপরে উঠেছে। গারাসিনী হিলের পাহাড়ের মাথায় চলে এসেছি, আর অল্প একটু বাকি। চলে এসছি, আপনি মাথা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, পেছন দিকে তাকান, বিউটিফুল ভিউ দেখুন। কেন তাড়াহুড়ো করার দরকার নেই। পাহাড়ের এই অংশে জঙ্গল বেশ হালকা। পাথুরের রাস্তাটা সিঁড়ির মতো ধাপে ধাপে উঠে গেছে পাহাড়ের মাথায়। এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে চারিদিকের সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর সেই কারণেই এখানে আমরা একটু দাঁড়ালাম আর দেখলাম গারাসিনী পাহাড়ের একদিকের সেই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। পাহাড়ে ওঠার শুরুতেই একটা নোটিশ বোর্ড দেখেছিলাম। তাতে লেখা ছিল, এই স্থানে বিকেল 4টের পর প্রবেশ নিষেধ। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা, এর উত্তর কিন্তু তখন পাইনি। পেয়েছিলাম একদম শেষে, যথাসময়ে আপনাদেরও জানাবো সে কথা। উঠতে উঠতে আমাদের দলের একজন প্রশ্ন করল, ওপরে দেখার কি আছে? গাইড জানালো, পাহাড়ের মাথা থেকে গোটা বেলপাহাড়ি 360 ডিগ্রি ভিউ,
যা এক কথায় অনবদ্য। আর কিছু নেই। জিজ্ঞেস করলো দলের আর একজন। আছে একটি মন্দির, বাবা শিবের। খান্দারানী লেক। গোটা হিমালয়ের পাহাড় চূড়ায় বাবা শিবের অবস্থান আছে সে কথা তো জানতাম, কিন্তু এই বেলপাহাড়ির ছোট্ট পাহাড় চূড়াতেও তার অধিষ্ঠান। কিন্তু কেন? উঠতে উঠতে অনেকটা উপরে উঠে এলাম আমরা। এখানে চারিদিকে ঘাসের জঙ্গল আর বেশ কিছুটা ফাঁকা জায়গা। এটাও একটা ভিউ পয়েন্ট। অগত্যা আমরা দাঁড়ালাম আর একবারে দাঁড়িয়ে যান, এবার এদিকটায় সাক্ষী তাকান। হলাম। আমাদের চোখের সামনে উন্মুক্ত হলো দিগন্ত জুড়ে বেলপাহাড়ির বিস্তীর্ণ সবুজ উপত্যকা। যত দূর চোখ যায় সবুজ জঙ্গল আর নীল আকাশ। আর কয়েক পা উঠেই আমরা পৌঁছে গেলাম গারাসিনি হিলের টপে। পাহাড়ের টপ বোধহয় সব জায়গায় একই রকম। মাথার উপর শুধুই আকাশ আর আকাশ। আশপাশের সব কিছুই নিচে। মনে হয় সবাই হাঁটু ভেঙে প্রণাম জানাচ্ছে। অপূর্ব সে দৃশ্য। মন্দিরের পাশে যে পাথরের খণ্ডটি আছে সেটাই গারাসিনি পাহাড়ের সর্বোচ্চ বিন্দু। আমরা সবাই বসলাম সেখানে, ছবি তুললাম। তারপর পাখির চোখে দেখে নিলাম নিচে সবুজের সমারোহ। সবুজের সমারোহ তো নয়, এটা আসলে গারাসিনি মায়ের সবুজ শাড়ির আঁচল। আদিগন্ত জুড়ে বিস্তৃত পাহাড়, চাষের জমি, জলাভূমি আর ছোট্ট ছোট্ট ঘরবাড়ি সেই আঁচলে সৃষ্টি করেছে অসাধারণ নকশিকাঁথার স্টিচ। দূরের সারি সারি পাহাড় যেন সেই শাড়ির অজস্র ভাঁজ, আর খান্দারানী লেকের জল যেন সেই আঁচলের প্রান্তভাগে জড়ানো রূপলি জরির পাড়। বেশ কিছুক্ষণ ধরে দু চোখ ভরে দেখলাম প্রকৃতির সেই অসাধারণ রূপ। এরপর ফেরার পালা। সূর্য মাথার উপর, প্রচণ্ড গরম লাগছে, ঘামে গা ভিজে গেছে সবার। হঠাৎ মেঘে ঢেকে গেল আকাশ। শুরু হলো বৃষ্টি, প্রথমে টুপটাপ করে, তারপর ঝমঝম করে। মন্দিরের পাশে গাছের নিচে দাঁড়িয়ে যখন ভাবছি নামবো কী করে, তখনই আমাদের গাইড কৃষ্ণ জানালো, গুহা কি দেখতে যাবেন স্যার? গুহা? কি গুহা? গারাসিনি কে। কত দূর? মিনিট 10 যেতে হবে, তবে রাস্তা বেশ কঠিন। আমি চুপ করে খানিক ভাবতে লাগলাম, এই পরিস্থিতিতে সেখানে যাওয়া ঠিক হবে কিনা। আমায় চুপ দেখে গাইড বলল, বেশিরভাগ মানুষ জানেই না এই গুহার কথা, আর জানলেও তারা যায় না এখানে। কেন যায় না কেন জানতে চাইলাম আমি। এমন কি ব্যাপার জড়িয়ে আছে এর সঙ্গে যে মানুষরা এখানে যাওয়া এড়িয়ে চলে? মানে ওখানে গেলে কি খারাপ কিছু হয়? না না, সেরকম কিছু নয়। তবে কি স্যার জানেন তো, গারাসিনি কেভ অত্যন্ত পবিত্র জায়গা বলে আমাদের গাইড কৃষ্ণ শোনালো এক আধাদৈবিক কাহিনী। কৃষ্ণ জানালো, সন্ধ্যের পর এই পবিত্র গুহায় নিভৃত আলাপচারিতায় বসেন মহাদেব শিব আর মা গারাসিনি। সেই কারণেই বিকেলের পর গারাসিনি পাহাড়ের রাজত্বে কোনো মানুষের থাকার অধিকার নেই। সেই সময় এখানে মা গারাসিনি আর বাবা মহাদেব বিচরণ। তখন এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আর এই সময়টায় মানে সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত
এখানে বাবা শিব আর মা গারাসিনীর পাহারায় থাকে শত শত সাপ আর একটা বাঘ। তখন যদি কেউ এখানে অনধিকার প্রবেশ করে তাহলে তাকে মরতে হবেই, হয় সাপের কামড়ে, না হয় বাঘের থাবায়। বাঘের হাত থেকে বাঁচলে সাপ মারবে, সাপের হাত থেকে বাঁচলে বাঘ। অবিশ্বাস্য বলে মনে হচ্ছে? দেখুন, বিশ্বাস অবিশ্বাস আপনার উপর, কিন্তু এটাই এখানে প্রচলিত রীতি। যাবেন স্যার গুহা দেখতে? গাইড কৃষ্ণ জানতে চাইল আবার। দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে বললাম, অবশ্যই যাব। গুহার পথে বাঁক নিলাম। এবার বৃষ্টির সঙ্গে শুরু হলো বিদ্যুতের ঝিলিক, আর তার সঙ্গে মেঘের গর্জন। মনে হলো প্রকৃতি বিক্ষুব্ধ হয়েছে আমাদের উপর। আমরা কি অনধিকার প্রবেশ করেছি এই এলাকা? একটু ভয় ভয় করতে শুরু করলাম। যাই হোক, দুর্যোগ কেটে গেল খানিক পরেই, আর তারপর আমরা এগোলাম গারাসিনী কেবের রাস্তায়। গোরাসিনী কেভ না না, গোরাসিনী কেভ পুরো ভার্টিক্যাল রাস্তা তো। গুহায় যাওয়ার পথটা বেশ খাড়াভাবে নিচে নেমেছে। আমরা খুব সাবধানে নিচে নামলাম আর পৌঁছে গেলাম গারাসিনী গুহার দ্বার প্রান্তে। গারাসিনী গুহাটির চারিদিকে পাথরের দেওয়াল। গুহাটি কালো আর ছাই রঙের পাথরের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গায়। গুহাটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে নানান আকৃতির পাথর, হাজার হাজার ঝোপঝাড় ও গাছের শেকড়। সম্মিলিতভাবে সেগুলি গুহার মুখে তৈরি করেছে একটি রহস্যময় আবছায়া। বাইরে থেকে গুহাটিকে ঠিক চোখে পড়ে না। ঝোপঝাড় আর হাজার সবুজ গাছের পাতার আড়ালে ঢাকা, যেমন থাকে আর কি লোকচক্ষুর অন্তরালে। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম গারাসিনী কেভ। গুহার মুখে পৌঁছে সারা শরীরে রোমাঞ্চ খেলে গেল। দেখলাম গুহাটিকে উপর থেকে নিচে ঘিরে রেখেছে অজস্র বিষধর সাপ। তার কয়েকটি মহাকায়, কয়েকটি শিবমুখায়, আর তার সঙ্গে সত্যি সত্যি আছে বিশাল একটি বাঘ। ভাবছেন ভুল বকছি? না, তা নয়। আসলে দিনের বেলায় এরা সবাই পাথর হয়ে থাকে জানেন, আর রাতের বেলায় সবাই বেঁচে ওঠে মা গোরাসিনীর জাদুকাঠির ছোঁয়ায়। বিশ্বাস না হলে দেখুন ভালো করে। গুহার ঠিক মাথার ওপর ছাতার মতো ঘিরে আছে মহাকায় একটি সাপ, ওটি কালাচ। বাম দিকে এর সঙ্গে গায়ে গা মিলিয়ে রয়েছে বিশাল একটি বাঘ, আর নিচে সুবিশাল ফোনা মেলে মহাকায় একটি গোখরো। এছাড়াও এদের পাশে ও নিচে রয়েছে একাধিক সাপ, হয়তো চন্দ্রগোড়া বা কেউটে বা কালনাগিনী। এরা সবাই মাথা পেতে তৈরি করেছে সিঁড়ি, যাতে মা গোরাসিনী ও বাবা মহাদেব তাদের ফোনার ওপর পা রেখে প্রবেশ করতে পারেন এই গুহার অন্দরে। রাতে এখানে আসার সাহস কে দেখাবে বলুন তো? কিন্তু এই গুহার মাহাত্ম্য তো কম নয়। বাবা শিব ও মাতা পার্বতী সুদূর অতীতে এমনি এক গুহায় নিভৃত আলাপচারিতায় মেতেছিলেন। সেটা ছিল অমরনাথ কেভ। কিন্তু এই বেলপাহাড়ের নিভৃত গুহাতেও যে তারা রোজ আলাপচারিতায় মাতেন, তা তো এখানে না এলে জানতেও পারতাম না। এ তো এক অপার্থিব আবিষ্কার, তাই না? যাই হোক, দিনের বেলায় তো আর কোনো ভয় নেই, তাই আমরা খুব সাবধানে
মা গারাসিনীকে পাহারা দেয়া সাপের মাথায় ও গায়ে ভর দিয়ে গুহার ভিতরে প্রবেশ করলাম। তারপর ভক্তি ভরে প্রণাম করলাম মা গারাসিনীকে। এইটা কিন্তু একদম ওই 200 ফিট নিচে ফাঁকা। দেখো তুমি না চঞ্চনাকে দেখছো, 5 ফিট করলে একদম নিচে। চলো কিন্তু তার ছবি নাও। হ্যাঁ ওইটা তো চোখে মনে হচ্ছে তো প্রথমে হাত পা আবার একটা হাত আবার ভেতরটা অন্ধকার টর্চ দিলে গুহার ভিতরে একটি রঙিন চাঁদমালা রাখা আছে। মা গোরাসিনীর জন্য কেউ রেখে গেছে হয়তো। সোলার তৈরি অতি সাধারণ একটি অলংকার। মা যখন নিভৃতে সাজগোজ করেন তখন হয়তো এটাই ব্যবহার করেন তিনি। জনজাতি আদিবাসীদের মা তো, কে দেবে তাকে সোনার অলংকার, কে দেবে তাকে হীরের নেকলেস? এরপর ফিরে আসার পালা। আস্তে আস্তে কিছুটা উপরে উঠে আসা, আর তারপর ধীরে ধীরে আবার পাহাড়ের নিচে নেমে আসা। ফেরার পথে আবার সেই একই রাস্তা। প্রথমে পথের দুই দিকে সেই বুনো জঙ্গল আর ঝোপঝাড়, তারপর খানিকটা এগিয়ে আবার গারাসিনী মায়ের সেই সবুজ আসমানি শাড়ির আঁচল, আর একবারে নিচে নেমে আসার পর আবার একবার ফিরে দেখা বেলপাহাড়ির রানীমার সেই অপরূপ মায়াবী প্রকৃতিকে। পরবর্তী গন্তব্যে যেতে যেতে দূর থেকে আর একবার মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা জানালাম বেলপাহাড়ির রানীমা গারাসিনীকে।